ডক্টর মোহাম্মদ ইউনূস যদি তার কাজ অসমাপ্ত রেখে বিদায় নেন, তাহলে তার জায়গায় বসবেন কে? দেশ ও জাতির ক্রান্তি লগ্নে ডক্টর মোহাম্মদ ইউনূস যেভাবে দায়িত্ব পালন করেছেন, সেরকম কি যোগ্যবান আর কেউ আছেন? এই প্রশ্নের উত্তরটা এক বাক্যে দেয়া কঠিন। ডক্টর ইউনূসের মতো গ্রহণযোগ্যতা না থাকলেও এখানে আসতে পারে বেশ কয়েকজন ব্যক্তির নাম। প্রথমত, আসিফ নজরুল। বর্তমানে আসিফ নজরুল উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য। গণ অভ্যুত্থানের আগে তাকে নিয়ে সকলের যে প্রত্যাশা ছিল, সেটা মেটাতে তিনি একরকমের ব্যর্থ হয়েছেন। তাই বারংবার তার পদত্যাগের দাবিও উঠেছে। তবে আসিফ নজরুল সেসবে কর্ণপাত করেননি। ধারণা করা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করলে তার ঘনিষ্ঠ অন্য উপদেষ্টারাও নিজেদের পদ ছেড়ে দেবেন। তখন আসিফ নজরুলের জন্য প্রধান উপদেষ্টা হওয়ার পদ সহজ হবে। এছাড়া ভারত সহ অন্যান্য দেশের কূটনীতিকদের সাথে আসিফ নজরুলের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের জায়গায় আসতে পারেন এমন আরেকজন হলেন ফজলুর রহমান। এই নামটা শুনে অনেকেই চমকে উঠতে পারেন। তবে বিএনপি নেতা ফজলুর রহমানের অভিজ্ঞতা আর নেতৃত্ব দেওয়ার সক্ষমতা দুটোই আছে। বর্তমানে দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে বিভাজন চরম আকার ধারণ করেছে। ফজলুর রহমানের বক্তব্যে বোঝা যায় তিনি এই সকল বিভাজনে মোটেও বিশ্বাসী নন। আওয়ামী লীগ হোক কিংবা জামায়াতে ইসলাম, তিনি কোনো দলকে নিষিদ্ধ করার পক্ষে নন। এছাড়া ফজলুর রহমান একজন বীর মুক্তিযোদ্ধা। কেউ কেউ মনে করেন বর্তমান সরকার মুক্তিযুদ্ধকে এক পাশে সরিয়ে রাখতে চায়। ফজলুর রহমান প্রধান উপদেষ্টা হলে তিনি মুক্তিযুদ্ধকেই প্রাধান্য দেবেন। ডক্টর ইউনূসের স্থানে বসতে পারে এমন আরেকটা সম্ভাব্য নাম হচ্ছে মির্জা ফখরুল ইসলাম। তিনি সবসময় ঐক্যের কথা বলেন। প্রতিহিংসা ভুলে ভালোবাসা দিয়ে তিনি মানুষের মন জয় করার কথা বলেন। বিএনপির সবচেয়ে দুঃসময়ে অগ্রণী ভূমিকা পালন করেছেন ফখরুল ইসলাম। রাজনীতির মাঠ থেকে সরকারের অংশ হওয়া সব ধরনের অভিজ্ঞতাই তার আছে। অতীতে তিনি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। সবচাইতে বড় কথা হলো দেশ বিদেশে অন্য অনেকের চেয়ে তার গ্রহণযোগ্যতা বেশি। তাই ফখরুল ইসলাম প্রধান উপদেষ্টা হলে ক্রান্তি লগ্নে সরব ভূমিকা পালন করতে পারবেন। দেশে অবস্থান না করলেও তারেক রহমান হতে পারেন আরেকটি বিকল্প। গণ অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশে মানুষের আকাঙ্ক্ষা অর্জনের জন্য তিনি সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ডক্টর ইউনূস ক্ষমতায় এসে যেভাবে ভারতের অসম সম্পর্কের বিপরীতে দাঁড়িয়েছেন, তারেক রহমানের মনোভাবও অনেকটা সেরকম। তিনি সবসময় ভারতের সাথে বাংলাদেশের সমতার ভিত্তিতে বন্ধুত্বের কথা বলে আসছেন। এছাড়া ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে তরুণ প্রজন্মের অনেকের মাঝেই আগ্রহ আছে। তারেক রহমানকে নিয়েও তরুণদের আশা আকাঙ্ক্ষা আছে। বিএনপির অন্য নেতাদের চেয়ে তার বয়স কম, কথাবার্তা ও চালচলনও মার্জিত। তাই স্বাভাবিকভাবেই এখন তার গ্রহণযোগ্যতা বেশি। ডক্টর ইউনূসের জায়গায় বসার জন্য সাখাওয়াত হোসেনের নামটাও আসতে পারে। তিনি বর্তমানে উপদেষ্টা পরিষদে আছেন। প্রথমে স্বরাষ্ট্র উপদেষ্টা হলেও পরে তাকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। তবে দায়িত্ব পেয়ে সাখাওয়াত হোসেন অনিয়মের বিরুদ্ধে একের পর এক হুঙ্কার দিয়েছেন। কখনো চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলছেন, কখনো বা দেশের রাজনৈতিক দলগুলোর ভুল ধরিয়ে দিচ্ছেন। চাটুকার মিডিয়ার বিরুদ্ধেও আওয়াজ তুলতে ভোলেননি তিনি। ডক্টর ইউনূসের মতোই সাখাওয়াত হোসেন তরুণ প্রজন্মের চিন্তা চেতনা বুঝতে পারেন। আগের জেনারেশনের ভুলগুলো তিনি আঙুল দিয়ে ধরিয়ে দেন। তিনি নতুনদের নিয়েই গড়তে চান আগামী দিনের বাংলাদেশ। এছাড়া আরও একটা সুবিধা হলো তিনি সামরিক দিকেও বেশ অভিজ্ঞ। তাই দেশের সর্বোচ্চ ক্ষমতা পেলে বাংলাদেশকে সামরিক দিক থেকে তিনি আরও উন্নত করতে চাইবেন। ডক্টর ইউনূসের জায়গায় বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদও একটা বিকল্প হতে পারেন। বিএনপির রাজনীতিতে সক্রিয় থাকলেও অন্যান্য দলগুলোর মাঝেও সালাউদ্দিন আহমেদের গ্রহণযোগ্যতা আছে। তিনি সবার সাথেই আলাপ আলোচনা করেন। তিনি ডক্টর ইউনূসের ডাকেও সাড়া দিয়ে এগিয়ে যান। বয়সের ভারে নুয়ে পড়েননি, আবার তার অভিজ্ঞতাও একেবারে কম নয়। সব মিলিয়ে সালাউদ্দিন আহমেদ এই দায়িত্বের জন্য বিবেচিত হতে পারেন। ডক্টর ইউনূসের মতো অন্য কেউ এত খারাপ সময়ে দায়িত্ব নিতে রাজি হবেন কিনা সেটা একটা বড় প্রশ্ন। তবে এই ব্যক্তিরাই সেখানে বিবেচিত হতে পারে। এর বাইরে অন্য কেউ ডক্টর মোহাম্মদ ইউনূসের জায়গা নিতে পারে বলে আপনার মনে হলে কমেন্টে লিখে জানাতে পারেন।